নমস্কার, খবরে 24 এর পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি যুথিকা। বিধানসভায় ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর তলব, এড়িয়ে গেলেন তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর তলব এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তই নিলেন তৃণমূল নেতা আবু তাহের। জানা গিয়েছে, ওই মামলায় হলদিয়ায় সিবিআই এর অস্থায়ী দপ্তরে তাহের সহ নন্দীগ্রামের মোট 9 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। ওই তৃণমূল নেতাদের আশঙ্কা, জেরা করার জন্য ডেকে তাদের গ্রেফতার করা হতে পারে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন অর্থাৎ 3রা মে নন্দীগ্রামের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় নন্দীগ্রামের চিল্লগ্রাম এলাকায় গুরুতর জখম হন দেবব্রত মাইতি। এরপর কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 13ই মে দেবব্রতর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই এর হাতে। ওই ঘটনাতেই তাহের সহ 9 জন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। তাহেরের দাবি, সিবিআই তদন্তের নামে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে একাধিক তৃণমূল নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে। প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে তাদের জামিনের বিরোধিতা করেছে। ওই তৃণমূল নেতার অভিযোগ, একই কায়দায় নন্দীগ্রামের আরও তৃণমূল নেতাকর্মীদেরও জেলে ভরার ছক কষেছে। এর আগে শুভেন্দু অধিকারী 100 জনের নামের তালিকা তৈরি করেছে বলে দাবি করেছিল। তারপরেই সিবিআই নোটিশ দিয়ে ডাকতে শুরু করেছে। তাহেরের দাবি, সিবিআই এই মামলায় 4 বার সমন পাঠিয়েছে। আজও 9 জন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আইনের পথেই সিবিআই এর মোকাবিলা করব। বলছি সিবিআই আবারও আপনাদের তলব করেছে, কি বলবেন? হ্যাঁ, সিবিআই আবার তলব করেছে। গতকাল রাত 10টার সময় আমাকেও নোটিশ পাঠিয়েছেন। আমার পাশে খুশনবী সাহেব ভূমি কর্মদক্ষ রয়েছেন, ওনাকেও নোটিশ পাঠিয়েছেন। এই ঘটনাটা আদপে কীভাবে ঘটেছে আমরা কিছুই জানি না। এবং যাদেরকে সিবিআই ডেকেছিল প্রথম ধাপে, সেই 12 জনকে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে গ্রেপ্তার করে নেয়। এটা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অহেতুক মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে এলাকা ছাড়া করার জন্য এই ধরনের আয়োজন করেছে। এখানকার যিনি এমএলএ রয়েছেন, তিনি তার লোকজনকে দিয়ে থানায় এফআইআরটা করেছেন। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে আমাদেরকে একেবারে ফাঁসিয়ে নন্দীগ্রামকে ফাঁকা করতে চেয়েছেন আমাদের বর্তমান যিনি বিধায়ক রয়েছেন। আমি জানি নন্দীগ্রামের মানুষ আন্দোলনকারী মানুষ, তেভাগা আন্দোলন থেকে একেবারে ভূমি আন্দোলন পর্যন্ত নন্দীগ্রামই পথ দেখিয়েছে। তো সেখানে নন্দীগ্রামের মানুষ উন্নয়ন চায়, নন্দীগ্রামের মানুষ হিংসা চায় না, হানাহানি চায় না, সাম্প্রদায়িকতা চায় না। তো আমাদের বর্তমান বিধায়ক তিনি এইসব নিয়ে থাকেন, কিন্তু আমরা দিদির ছত্রছায়া থেকে, দিদির পথ ধরে নন্দীগ্রামের মানুষের পাশে আমরা আছি। আগামী দিনে দিদির হাত ধরেই নন্দীগ্রাম সহ গোটা রাজ্যের উন্নয়ন আমরা করতে চাই এবং সেই উন্নয়নের বার্তা চারিদিকে আমরা ছড়িয়ে দিতে চাই। আর অপরদিকে কেন্দ্র সরকার, বর্তমান যিনি বিধায়ক, তার হাত ধরে সিবিআইকে কাজে লাগিয়ে একের পর এক চিঠি পাঠানো, মানুষকে ট্যাগ করা, ওই কেসের সঙ্গে যুক্ত করা এবং জেলে যারা বন্দী রয়েছে তাদেরকে প্রভাবশালী তকমা দিয়ে তাদেরকে আটকে রাখা। এইটা বর্তমান বিজেপি সরকার তথা শুভেন্দু অধিকারীর কাজ। আপনারা তাহলে আগামী দিন যে ডেকেছে আপনারা যাচ্ছেন না? আমরা আইনি পরামর্শ নিয়েই যা কিছু করব, আইনি পরামর্শ নিয়েই করব। বিশেষ করে খুশনবী সাহেব এবং আমি আইনি ব্যাপারটা আমরা দেখছি সকলের জন্য। আমরা দিদির কাছেও আমরা বার্তা পাঠিয়েছি, রাজ্য নেতৃত্ব যারা রয়েছে তাদেরকেও পাঠিয়েছি বিষয়টি দেখার জন্য। তারা আশ্বস্ত করেছে বিষয়টা দেখবে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে শুরু হলো ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। জলপাইগুড়ি জেলা হাসপাতালে শুরু হলো ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। শনিবার জলপাইগুড়ি জেলা হাসপাতালের মাথায় যুক্ত হলো আরও একটি পালক। এদিন আনুমানিক 28 লক্ষ টাকা ব্যয়ে তৈরি বিশেষ এই অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক বিশেষ দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডাক্তার সুশান্ত কুমার রায়। এই প্রসঙ্গে তিনি জানান, সম্ভবত রাজ্যে জলপাইগুড়ি জেলায় প্রথম এই ক্রিটিক্যাল অ্যাম্বুলেন্স পরিষেবা দেবার ব্যবস্থা চালু হলো। মূলত ভেন্টিলেশন সিস্টেমে ভর্তি থাকা রোগীকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাবার ক্ষেত্রেই এই পরিষেবা প্রদান করা হবে বলেও জানান তিনি। আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের জায়গাতে একটা নতুন জিনিস যোগ হলো, ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এইরকম ধরনের অ্যাম্বুলেন্স মনে হয় আমার যতটুকু নলেজে আছে এটাই প্রথম, যেখানে আমাদের প্রত্যেক মাঝে মাঝেই আমাদের বাইরে থেকে হায়ার করতে হতো। সেখানেও অনেক জিনিসপত্র থাকতো, কোনো থাকতো না।
তো এবারে আমরা এটাকে 27 থেকে 28 লক্ষ টাকা ভেতরে খরচা হয়েছে গাড়িটার ভেতরে। গাড়িটারও দাম ওরকমই। সেই হিসেবে আমরা এটা পেয়েছিলাম জলপাইগুড়ির মানুষকে কিছু পরিষেবা দেওয়ার কথা ভেবে। এটা সাধারণত যেটা হয়, ভেন্টিলেটরে যে সমস্ত পেশেন্টরা আছে, যাদেরকে ধরুন এখান থেকে হয়তো শিফট করতে হবে নর্থ মেডিকেল কলেজে, তারাই শুধুমাত্র এই গাড়িতে, ভেন্টিলেটরে যে সমস্ত পেশেন্টরা আছে, যে কোনো পেশেন্ট হবে না এটাতে, সেটা হবে। আর এছাড়া আর অন্য কোনো অ্যাকশন হয়ে নেসেসারি কীভাবে করা যেতে পারে সেগুলো হবে। আমাদের একটা টিম তৈরি করা হয়েছে আজকে। ক্রিটিক্যাল কেয়ার প্যাট্রি, এটা অ্যাম্বুলেন্স, কিন্তু এটা প্যাট্রিকুলার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এখানে একজন ডাক্তারকে ডিউটি দেওয়া হয়েছে, একজন টেকনিশিয়ানকে দেওয়া হয়েছে, গ্রুপ ডিকে দেওয়া হয়েছে, নার্সিং স্টাফকে দেওয়া হয়েছে এবং ড্রাইভারকে দেওয়া ডেডিকেটেডলি। এরা সবাই এটাতে থাকবে। আমাদের যখন যেরকম দরকার পড়বে তারা সেই হিসেবে পরিষেবাটা দিতে শুরু করবে। এটা কি 24 ঘন্টায় পরিষেবা থাকবে? না, সেটা খুব স্বাভাবিকভাবে। এটা ক্রিটিক্যাল কেয়ার, তো এটা 24 ঘন্টা বা 12 ঘন্টার ব্যাপার নেই। যখনই পেশেন্ট আসুক না কেন তখনই তাকে এই হেল্পটা করতে হবে। অ্যাম্বুলেন্স তৈরি করার মতো ফেব্রিকেশন বা ভিতরে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করার মতো কোনো এজেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। তখন আমরা দিল্লির বড় এজেন্সির সঙ্গে, যারা আইএসও সার্টিফিকেট দিতে পারবে, অনেক অ্যাম্বুলেন্স বানিয়ে দিতে পারবে কিন্তু এরকম সার্টিফিকেট বানাতে পারবে না, সেই এজেন্সির মারফতে আমরা এটা গাড়িটাকে দিল্লিতে পাঠাই। সেখান থেকে ফেব্রিকেশন হয় এবং ডিফিব্রিলেটর থেকে শুরু করে মনিটর এবং স্পেশাল টাইপের এখানে অক্সিজেন সিলিন্ডার, এছাড়া স্পাইনাল কর্ড ইনজুরি, অন্যান্য টাইপের ক্রিটিক্যাল যে ট্রমা পেশেন্ট, সেগুলো নিয়ে যাওয়ার মতো এখানে স্ট্রেচার লাগানো আছে। এই ধরনের অ্যাম্বুলেন্স শুধু জলপাইগুড়িতে নয়, আমার মনে হয় পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম এই অ্যাম্বুলেন্স। শালবনী থানার উদ্যোগে জঙ্গলমহলের শিশুদের বিনামূল্যে পাঠদানের উদ্দেশ্যে তৈরি হলো বিনামূল্যের পাঠশালা। জঙ্গলমহলে বাস মাহাতো আদিবাসী ও সম্প্রদায়ের মানুষদের। নেই তেমন চাষবাস, বেশিরভাগ পরিবারই দিন আনি দিন খায়। তাই এই এলাকার বেশিরভাগ পরিবারের শিশুরা তেমনভাবে পাঠশালায় গিয়ে পড়াশোনা করতে পারে না। শালবনীর বুড়িশোল গ্রামে জঙ্গল লাগোয়া লোধা অধ্যুষিত এলাকা, আর ওই এলাকার কমিউনিটি শেড শুরু হলো এক বিনামূল্যের পাঠশালা। দারিদ্র ও অতিমারি নিষ্ঠুর দহনে স্কুলছুট হয়ে যাওয়া বিদ্যালয়ের মুখ না দেখা ও প্রায় বর্ণপরিচয় ভুলতে বসা কুচিকাচাদের পাঠদান করতেই এই উদ্যোগ। শালবনী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাসের মস্তিষ্ক প্রসূত এই পাঠশালার উদ্যোগ নিয়েছে শালবনী থানা। এই পাঠশালায় পাঠদান করবেন বুড়িশোল গ্রামেরই গৃহবধূ অপরূপা পাল। পাঠশালাটি সামগ্রিক দেখভাল করবেন এলাকার শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ঘোষ। অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৌন মলিন মুখগুলোতে পরিপূর্ণতার হাসিয়ে ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য এই পাঠশালার। কিছুদিনের মধ্যে আরও দুটো এরকম পাঠশালা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান। শালবনী থানার উদ্যোগে ছত্রছায়া গ্রুপের সহযোগিতায় বিনামূল্যের একটি পাঠশালা শুরু হলো এবং আমরা কয়েকদিনের মধ্যে আরও দুটি পাঠশালা এরকম শুরু করার পরিকল্পনা নিয়েছি। এই পাঠশালা করার উদ্দেশ্য একটাই, এই কোভিড সিচুয়েশনে প্রায় 2 বছর স্কুল বন্ধ থাকার কারণে বাচ্চারা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আসে। যদি কোনো সহৃদয়ী ব্যক্তিরা আমাদের এই মহান কর্মকাণ্ডে এগিয়ে আসে তাহলে ভবিষ্যতে আমরা আরও কয়েকটি পাঠশালা শুরু করতে পারবো। আজ প্রথম দিনে বুড়িশোলে প্রায় 40 জনের মতো বাচ্চা এসেছে, পড়াশোনা করছে এবং ওইখানকার আমাদের গ্রুপের 2 জন শুভাকাঙ্ক্ষী ও সমাজসেবী, প্রাইমারি স্কুলের মাস্টারমশাই মাননীয় অভিজিৎ ঘোষ এবং গ্রামীণ চিকিৎসক হারাধন দুয়ারি মহাশয় আজকে ছিলেন, থেকে শুরু করেছে এবং এটা কন্টিনিউ চলবে। অসম বাংলা সীমান্তে অনুষ্ঠিত হলো দ্য গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের আলোচনা সভা।
পৃথক রাজ্য হিসেবে ঘোষণা করার দাবিতে এক বিশাল কর্মী সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের নাজিরান দেউতিঘাটা সংকোষ বাজার ময়দানে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের অন্যতম গ্রেটার নেতা তথা গ্রেটার আন্দোলনের মুখ মহারাজা অনন্ত রায় বর্মা। প্রায় 5000 কর্মী সমর্থকের উপস্থিতিতে এদিনের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কোচবিহার জেলায় অনন্ত রায় বর্মন একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এই সভায় রাজবংশী জনজাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। এই দিনের এই আলোচনা সভায় গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী নারায়ণী সেনা এবং রাজবংশী জনজাতি লোকেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ উদ্দীপনায় স্থানীয় রাজবংশী জনজাতির লোকেরা অনন্ত মহারাজকে বরণ করে স্টেজে নিয়ে যায়। এরপর অনন্ত মহারাজ রাজবংশী জাতির উদ্দেশ্যে দীর্ঘক্ষণ ভাষণ দেন। আমার মানুষের সঙ্গে মিলেমিশে করতেছি, দেখতেছি, মানুষের কথা দেখতেছি। তো এই গত সম্প্রতি দেখা গেছে কেপিপি তারা কিন্তু আলাদা রাজ্যের দাবিতে এবং ভাষার দাবিতে কিন্তু সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে কর্মসূচি করেছে, কি বলবেন এই বিষয়ে? আমি ভাই ওদের কি ব্যাপার, কি করে আমি তো জানি না, কি আন্দোলন করে, যেহেতু আমার জানাই নেই আমি কি বলবো। তো আপনি কি চাচ্ছেন? উত্তরবঙ্গ নিয়ে আলাদা কোনো চিন্তা করছেন? উত্তরবঙ্গ নিয়ে আলাদা মানে যেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আওয়াজ উঠছে যে বঞ্চিত উত্তরবঙ্গ। আমি এতক্ষণ কি বললাম? ঠিক আছে। নবনির্মিত রাস্তার বেহাল দশা। মাত্র 2 মাসেই খানাখন্দে ভরে গিয়েছে নবনির্মিত রাস্তা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতোর। 2 মাসের মধ্যে নবনির্মিত রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরে গেছে রাস্তা। রাস্তায় থাকা জলের কল ভেঙে বয়ে যাচ্ছে জল। বেহাল নিকাশি ব্যবস্থা। উপচে পড়ছে নর্দমার নোংরা জল। চরম ভোগান্তি হচ্ছে এলাকাবাসীদের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। পাশাপাশি স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তাকে। আর স্থানীয়দের ক্ষোভ মেটাতে এর পাশাপাশি নতুন রাস্তা বাঁচানোর জন্য নিকাশি নালা পরিষ্কার করার কাজে নিজেই নেমে পড়লেন তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা। যদিও বিজেপি নেতৃত্বের দাবি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তাই তারা সঠিকভাবে কাজ করে না, কাটমানি খেয়েছে, ফলে রাস্তার বেহাল দশা হয়ে গেছে। যদিও তৃণমূল নেতারা মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন, আর এলাকাবাসীর দাবি প্রশাসন ঠিকভাবে কাজ করেনি। সব মিলিয়ে রাজ্যের বেহাল দশা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার হরিশ্চন্দ্রপুর সদরের ডেইলি মার্কেট এলাকার ঘটনা। মাত্র 2 মাস আগে গোপালকেটিয়া মোড় থেকে গোলামোড় পর্যন্ত 3 কিলোমিটার করে নতুন রাস্তা নির্মাণ করা হয়। যে রাস্তা তৈরিতে বরাদ্দ হয়েছিল প্রায় 76 লক্ষ টাকা। শাসক দলের নেতারা ঘটা করে সেই রাস্তার উদ্বোধন করেন, কিন্তু মাত্র 2 মাস যেতে না যেতেই বেহাল দশা রাস্তার। বহু জায়গায় ভেঙে গিয়েছে রাস্তা, ফলে তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। নর্দমা ভেঙে গিয়ে উপচে পড়ছে নোংরা জল। এমনকি ওই রাস্তার মধ্যে থাকা জলের কলও ভেঙে যায়, ফলে সারাক্ষণ রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে জল। এদিকে এই রাস্তা এলাকার অন্যতম ব্যস্ত রাস্তা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ লোকজনকে নিয়ে যেতে গেলে বিপদে পড়তে হয়, ফলে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মনে। আর সেই ক্ষোভ বুঝতে পেরেই আসরে নামে শাসক দলের নেতা তথা অঞ্চলের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা। রাস্তা দিয়ে যাতে জল না যায় সেই জন্য নর্দমা এবং জলের কল ঠিক করার কাজ চলছে আজ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ দাস বলেন, জলের কল ভেঙে গেছে, নর্দমা থেকেও জল উপচে পড়ছে, ফলে বেহাল দশা রাস্তা ভেঙে যাচ্ছে। এখানে টেপ ভেঙে গেছে, নিচের থেকে ফেটে গেছে, জল রাস্তায় যাচ্ছে, রাস্তার পরিস্থিতি খারাপ। নতুন রাস্তা, ড্রেন নয়, ড্রেন ভেঙে গেছে। প্রশাসন কোনো করেনি, ড্রেন করবে, তারপরে টেপ চালু করবে। ভেঙে গেছে, জল ওভার যাচ্ছে, সবাই এসে করেছে যে কী করে বন্ধ করে দেওয়া যায়। এটা ট্যাপটা কি উঠিয়ে দিল? না, উঠাইনি, ওটা ঠিক হবে। এখন জলটা বন্ধ করার জন্য ব্যবস্থা করছে। আচ্ছা, ড্রেন যতক্ষণ না হয় ততক্ষণ টেপ কী করবে? ড্রেন নাই তো, রাস্তায় যাচ্ছে, রাস্তা নষ্ট হয়ে গেল। 1 মাসও হয়নি রাস্তা ঠিক করা। যাই করবে, পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, ওরা করবে, আমরা কি করবো এখানে? বলতে পারবো না, রাস্তা ওটা বুঝি না আমি। নিম্নমানে হাই কী করে বলবো? জল গিয়ে খারাপ হলো, এইটুকুই দেখলাম। এই ড্রেনটা হোক, ড্রেন হয়ে তারপরে টেপটা ঠিক করা হয়। পাবো কোথাও থেকে, না পাবো তো এখন কী করবো? বাড়ি বলে কানেকশান হবে, সব জায়গায় হয়ে গেল, আর এখানে হয়নি। তার প্রশাসন কী করছে? কোথা থেকে খাবো? এখন জলের ব্যবস্থা করুক। আচ্ছা, জলটা করুক। কোনো টেপ নাই এই পাড়াতে। আচ্ছা, রাস্তাকে বাঁচানোর জন্য, এবং ড্রেন হলে হয়ে যাবে।
অপরদিকে বিজেপি নেতা রূপেশ আগরওয়াল শাসক দলকে খোঁচা দিয়ে বলেন, এরা সবকিছুতেই কাটমানি খায়। এত কাটমানি খেয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে, ফলে 2 মাসের মধ্যে রাস্তার অবস্থা বেহাল হয়ে গেছে। মানুষ সব দেখছে, আর এদেরকে ভোট দেওয়ার মতো ভুল মানুষ করবে না। এখন বিপদ দেখে তৃণমূল নেতারা নর্দমা পরিষ্কার করার নাটক করছে। আসন্ন ভোটগুলিতে এলাকাবাসীরা জবাব দেবে। আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকাতে গোপালজি কেডিয়া মোড় থেকে গোলা মোড় পর্যন্ত 76 লক্ষ টাকা দিয়ে একটা রাস্তা স্যাংশন হয়েছে এবং রাস্তার কাজও হয়েছে। মাস দেড়েক হবে খুব জোর, রাস্তার কাজটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু এই 1.5 মাসের মধ্যে বড় বড় গর্ত দেখা যাচ্ছে রাস্তার মধ্যে। রাস্তার বেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। যদি কোনো গর্ভবতী মহিলা যায় তাহলে তার গর্ভপাত হয়ে যাবে ওই জায়গাটা, ওই রাস্তার মধ্যে দিয়ে গেলে পরে। এমন অবস্থা হয়ে গেছে রাস্তার। তো আর তৃণমূলের নেতাটি বড় বড় ঢাকঢোল পিটিয়ে ফিতা কেটে রাস্তার সূত্রপাত করেছিল, উদ্বোধন করেছিল। কিন্তু এখন সেই তৃণমূলের নেতাটি কোথায় গেল? তার মানে কাটমানি এতটাই খেয়েছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তাটা তৈরি করেছে ঠিকাদার। ঠিকাদারের কী দোষ? ঠিকাদার কি করবে? ঠিকাদারের নাজেহাল অবস্থা এই তৃণমূল নেতাদের জন্য। আর এতটাই কাটমানি খেয়েছে তারা, নাহলে কি রাস্তার এরকম বেহাল অবস্থা হয়? এখন তো তৃণমূল নেতাদেরকে রাস্তায় সরব হওয়া উচিত। তারা যদি কাটমানি না খেয়ে থাকে তাহলে তাদেরকে রাস্তায় নেমে বিক্ষোভ করা উচিত যে এই ধরনের রাস্তার অবস্থা হলো কেন। ঠিকাদারের বিরুদ্ধে বিক্ষোভ করা উচিত। এখন শুনতে পাচ্ছি নাকি তৃণমূলের নেতারা নেমেছে, ড্রেন পরিষ্কার করছে, বলছে চাচা আপন যান বাঁচা। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেছে বলে তারা নিজের যান বাঁচাবার জন্য এখন ওইসব শোবাজি করছে, দেখিয়ে বেড়াচ্ছে যে আমরা রাস্তায় নেমেছি। তার আগে তো কাটমানি খেয়ে ভরপুরে পেটটা ফুলে গেছে ওদের। কিন্তু এসব বেশি দিন চলবে না। জনসাধারণ কিন্তু হারে হারে টের পেয়েছে, বুঝতে পেরেছে। তৃতীয়বারের জন্য এই সরকারকে এনে, কাটমানির সরকারকে এনে, গুন্ডাদের সরকারকে এনে যে কী না ভুল করেছে, এই ভুলের যোগ্য জবাব কিন্তু আগামী দিনে যে 30 স্তর পঞ্চায়েত এবং আগামী দিনে যে ভোটগুলো হবে, লোকসভা ভোট, বিধানসভা ভোট, তাতে কিন্তু জনসাধারণ যোগ্য জবাব দিবে। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণই বলে। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ঠিকমতো কাজ করলে পরে তো সেখানটায় ড্রেনের অবস্থাটা ভালো থাকবে। পঞ্চায়েত তো দেখছে ড্রেনটা পরিষ্কার করলে সেখানে কাটমানি পাওয়া যাবে না, সেই জন্য ড্রেনের ব্যবস্থাটা ঠিক নেওয়া হচ্ছে না। তাদের কাজই হলো কি করে নতুন কাজ করতে হবে, কাটমানি খেতে হবে, সেখান থেকে পয়সা রোজগার করতে হবে। তারা হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদর এরিয়ার মধ্যে তো বিজেপি বহুত ভোটে জিতেছে। তারা দেখাতে চাইছে দেখ বিজেপিকে ভোট দেওয়ার জন্য এইসব করবে, কিন্তু মানুষ বিজেপির সাথে ছিল, মানুষ বিজেপির সাথে আছে। আগামী দিনে আরও বেশি বিজেপির সাথে যুক্ত হবে, কারণ জনসাধারণ জানে যে বিজেপি ক্ষমতায় আসলে এইসব সমস্যা দেখা দেবে না। যদিও হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সঞ্জীব গুপ্তার বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ থাকার পর আমরা সংস্কার করেছিলাম। 2 মাস আগে রাস্তার কাজ হয়েছিল, কিন্তু মানুষ নর্দমা পরিষ্কার না রাখায় জল বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ফলে পিচের রাস্তা ভেঙে গেছে। মানুষকে সচেতন হতে হবে। বিজেপির কাজ হচ্ছে কুৎসা করা। আমরা নর্দমা পরিষ্কার এবং জলের কল ঠিক করার জন্য এসেছি। এই রাস্তাটা আমাদের সদ্য 1 থেকে 1.5 মাস করা হয়েছে। এই রাস্তার মানে এখানে ট্যাপের জল এবং বিভিন্ন বাড়ির জল রাস্তায় গিয়ে রাস্তার বেহাল দশা। পিচ কোনোদিনও জল সহ্য করতে পারে না, মানে পিচের রাস্তার উপর দিয়ে অনবরত জল যাওয়ার ফলে আজকে এই রাস্তার খুব বেহাল দশা। আজকে এই রাস্তা প্রায় 20 থেকে 25 বছর পর রাস্তা মেরামতির কাজ হয়েছে। আমরা এলাকাবাসী খুব খুশি ছিলাম, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি এলাকাবাসীর গাফিলতির জন্য এবং ড্রেনের জল এবং ট্যাপের জল রাস্তায় উপচে পড়ার জন্য তারপরে রাস্তার বেহাল দশা হয়েছে। সেই কারণে আজকে আমরা ট্যাপ সংস্কার থেকে শুরু করে ড্রেন সংস্কার থেকে শুরু করে যেন রাস্তায় জল না যায় এবং রাস্তাটাকে বাঁচানো যায় তার আমরা প্রচেষ্টা করছি। এলাকাবাসীরা দায়ী করছে প্রশাসনকে, কারণ ড্রেনের মেরামতি হয়নি অনেকদিন ধরেই, তাই জন্য জলটা উপচে পড়ছে, এমনকি পাইপ ফেটে গেছে। বারবার এরকম একটা ঘটনা ঘটছে, কি বলবেন? দেখেন, ড্রেনের মেরামতি কি, ড্রেন যদি আমার বাড়ির সামনে ড্রেন আমি যদি ঠিক না রাখতে পারি, আমি বাড়ির নোংরা এনে ড্রেনে ভরে দিব, তাহলে প্রশাসন এখানে কি করবে? বাড়ি থেকে সমস্ত নোংরা এনে আমি ড্রেনের মধ্যে জাম করব আর প্রশাসনকে দোষারোপ করব, তা হয় না। বিজেপির কাজই হচ্ছে সমালোচনা করা। আপনারা যেখানে জল পড়েছে সেখানে রাস্তাটা খারাপ হয়েছে, যেখানে জল পড়েনি সেই জায়গায় রাস্তা বর্তমানে এখনও পর্যন্ত ঠিক আছে এবং আশা করছি সেই রাস্তাটা ঠিক থাকবে। সচেতন হয়। আমি তো ছিলাম না, 4-5 দিন পর বাইরে থেকে এসে দেখার পরে এমনভাবে জল যাচ্ছে, বৃষ্টি ছাড়া অনবরত রাস্তার উপর দিয়ে সেই জল যাওয়ার পরে রাস্তা একদম ভেঙে পড়েছে। সেই কারণে আজকে সকালে লেবার মিস্ত্রি নিয়ে এসে আমি নিজের উদ্যোগে রাস্তা এবং ট্যাপের সংস্কারের কাজ শুরু করেছি। তো রাস্তাটা হওয়ার পরে যে রাস্তায় যে জল তারা উপচে ফেলেছে, ড্রেনের জল, বাড়ির জল, ট্যাপের জল, তারপরে রাস্তা খারাপ হয়েছে, তারপরে আমাদের চোখে পড়েছে স্বইচ্ছায় ব্যক্তিগতভাবে। এই রাস্তা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তাটা কত কিলোমিটার রাস্তা? আমাদের কেরিয়া মোড় থেকে আপ টু গোপালকেরি গোলা মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। কত টাকা স্যাংশন হয়েছিল এই রাস্তার জন্য? এই রাস্তার জন্য 74 লক্ষ 74 লক্ষ টাকা।
ক মাস আগে এই রাস্তাটা কমপ্লিট হয়েছে। আদিবাসী স্কুল ছাত্রীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলো তালডাংরায়। আদিবাসী স্কুল ছাত্রীর মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হলো তালডাংরায়। উল্লেখ্য, গত 24শে এপ্রিল তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামে এক আদিবাসী স্কুল ছাত্রী জঙ্গলের মধ্যে রাস্তা আটকে 4 দুষ্কৃতী মিলে বেধড়ক মারধর ও জোর করে ওষুধ খায় জঙ্গলের ভিতর টেনে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের তদন্তের গাফিলতি এনে তালডাংরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে আলোচনা সারলেন ভারত জাগার মাঝি পারগানা মহলের এক প্রতিনিধি দল। শনিবার দুপুর নাগাদ ভারত জাগাত মাঝি পরগনা মহলের জেলা সম্পাদক সহ একাধিক সদস্যের একটি প্রতিনিধি দল তালডাংরা থানায় উপস্থিত হয় এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনাও সারে। উল্লেখ্য, এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় ইতিমধ্যেই তালডাংরা থানার সাবরাকোণ এলাকায় হাজার হাজার ভারত জাগার মাঝি পরগনা মহলের সদস্যরা একত্রিত হয়ে বিশাল প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় যোগ দেন। তারপরেও সমস্ত অভিযুক্তদের পুলিশ আজও গ্রেফতার করতে পারেনি। তাই এদিন গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন সংগঠনের সদস্যরা। তবে এদিন আলোচনা সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের বাঁকুড়া জেলা সম্পাদক বিপ্লব সরেন জানান, ভারত জাগাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে শিমুলডাঙ্গার নিগৃহীতা ছাত্রীর সুবিচারের আশায় আমরা আইসি সাহেবের সাথে মিটিংয়ে এসেছিলাম, এমনকি একটা মেমোরেন্ডাম দিলাম। তো সবাই জানেন যে 24 তারিখ থেকে ঘটনার আজকে তদন্ত চলছে। সেই তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি এবং ওনাদের কথা মতো যে তদন্ত প্রক্রিয়া চলছে, ওনারা দোষীদিককে অ্যারেস্ট করবেন। সাথে সাথে আমরা জানাচ্ছি যে এই বিষয়টা আমরা মনে করছি যে পুলিশ প্রশাসন মানে সঠিকভাবে সক্রিয়ভাবে হয়তো তদন্ত চলছে না, বা কোনো কেউ কিছু প্রভাবিত করার চেষ্টা করছে, তাই এত দেরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা সংগঠনগতভাবে আগামী দিনে এর সুবিচার না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সংগঠনগত আলোচনার মাধ্যমে আমরা সেটা জনগণকে জানাবো, প্রশাসনকে জানাবো, আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। সেই বৃহত্তর আন্দোলনটা থানা ঘেরাও হতে পারে, রাস্তা অবরোধ হতে পারে এবং বৃহত্তর আন্দোলনে আমরা নামছি, এটুকুই আমরা বার্তা দিচ্ছি। ঘটনার পর থেকে দীর্ঘ সময় বাদে আপনারা সাবলাকোণ এলাকায় একত্রিত হয়ে আপনারা ক্ষোভের কথা প্রকাশ করেছেন। ফের তারপরেও আপনারা স্যাটিসফাইড না হয়ে আবার পুলিশ আধিকারিকের সাথে আর কি দীর্ঘক্ষণ আলোচনা, আর কি একবার হুঁশিয়ারি বার্তা দেওয়া হলো পুলিশ প্রশাসনকে? আমরা প্রশাসনকে বারবার বলছি যে দেখুন, এটা পাবলিক আনরেস্ট তৈরি হচ্ছে, সাধারণ মানুষ একটু বিভ্রান্ত হচ্ছে, সাধারণ মানুষ অসহায়তা বোধ করছে। একটা সমাজে বা ওই এলাকায় একটা মানে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে অভিযুক্তরা যাতে অতি দ্রুত যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করুন, নতুবা কিন্তু জনগণ জনবিক্ষোভে সামিল হবে। কি মনে হচ্ছে পুলিশের গাফলাতি আছে? আমাদের মনে হয়েছে, কারণ 24 এপ্রিলের ঘটনা আজ প্রায় 1 মাস হতে চললো, সেরকমভাবে কিন্তু সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া কিন্তু হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। পুলিশ দাবি করছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, তাহলে পুলিশ যদি দুজনকে গ্রেপ্তার করে তাহলে সেই দুজনকে গ্রেপ্তারের সাথে সাথে কেন তাদের লিঙ্কে কেন পাওয়া যাচ্ছে না? আর কারা কারা এই প্রভাবিত করছে, কারা সেটা তদন্ত করছে না? আমাদের কাছে খবর আছে ওই এলাকায় গিয়ে অনেক মানে কিছু মাতব্বর গিয়ে ওখানে তদন্ত প্রক্রিয়া বাধা সৃষ্টি করছে, আমাদের খবর আছে। এমনকি ওই পরিবারের সাথে তো রাজ্যের মন্ত্রী রানীবাঁধ বিধানসভা, হ্যাঁ, মন্ত্রী গেছেন, সভাধিপতি গেছে, অনেকেই গেছেন এবং ওনারা কী করেছেন তা সে পরিবার ভালো জানে। হ্যাঁ, যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার ছিল ওই নিগৃহীতাকে বিচার পাইয়ে দেওয়ার, সেক্ষেত্রে কিছু করতে পারেননি ওনারা ব্যর্থ হয়েছেন। ওনারা নিজেদের মানে অপদার্থতার মানে পরিচয় দিয়েছেন আর আপনাদের আন্দোলন কি যতদিন না সঠিক বিচার? একবারে আমরা গতকালকে মিটিং করেছি, সার্বিকভাবে আমরা জেলা জুড়ে এই আন্দোলনটাকে। দীর্ঘ 4 বছর ধরে পড়ে থাকা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। দীর্ঘ 4 বছর ধরে পড়ে থাকা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামল গ্রামবাসীরা। রবিবার সকালে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শহীদ মোড়ে রাস্তার দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ আন্দোলন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ 4 বছর ধরে বেহাল শহীদ মোড় থেকে ইসলামপুর এবং ইসলামপুর থেকে নতুন যদুপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার দাবি নিয়ে বারবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকেও জানানো হয়েছে। এই রাস্তার টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হচ্ছে না বলে অভিযোগ। একদিনের বৃষ্টিতেই হাঁটু জলে পরিণত হয়েছে গোটা রাস্তা। বর্ষার সময় চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা। যদুপুর হাই স্কুল, সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি মাদ্রাসা এবং নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। ফলে প্রতিনিয়ত এই রাস্তায় ঘটে চলেছে দুর্ঘটনা। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে পরিবারের সদস্যদের। এমতাবস্থায় রাস্তার দাবিতে রবিবার সকালে তারা স্থানীয় শহীদ মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, আগামীতে রাস্তার দাবি পূরণ না হলে তার বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।
আমাদের দাবি দেওয়া হচ্ছে, বিগত কয়েক বছর ধরে আমরা খুব এই রাস্তা চলতে খুব অসুবিধা ভোগ করছি। এখানে জল জমে যাচ্ছে। বিগত দিন থেকে আমাদের এই রাস্তা তৈরি হচ্ছে না। আমাদের আজকে এখানে বিক্ষোভ, যেটা রাস্তা অবরোধ করেছি আমরা এই রাস্তা তৈরি করার জন্যে। এই রাস্তা বহুত দিন থেকে তৈরি হচ্ছে না। প্রায় এখান থেকে রাস্তা সোনাতলা ইসলামপুর মোড় পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ। কত কিলোমিটার হবে? প্রায় 2.5 কিলোমিটার রাস্তা হচ্ছে না কেন রাস্তা? রাস্তা হচ্ছে না। আমাদেরকে প্রধানেরা দেখাচ্ছে, মেম্বাররা দেখাচ্ছে যে রাস্তার টেন্ডার হয়ে গেছে, এই হয়ে যাবে, এই হয়ে যাবে, কিন্তু রাস্তার কোনো কাজ হচ্ছে না। এই প্রতিশ্রুতি আমরা চাইছি, এই অবরোধ বিক্ষোভ আমাদের জনগণের, যে এই রাস্তা যাতে তাড়াতাড়ি তৈরি হয় সেই দাবি দেওয়া আমাদের। এখানে অনেক হাজার হাজার ছাত্র আত্মসাৎ করেছে কিনা এটা বলতে পারছি না, এই টাকা আত্মসাৎ হয়েছে কিনা জানি না। তাহলে পরে রাস্তার টেন্ডার দেখাচ্ছে আর রাস্তার কাজ হচ্ছে না। 4 বছর থেকে সব ধরেন 3 বছর থেকে 5 বছরের বাচ্চা, হ্যাঁ, স্কুলে এখান থেকে মোটামুটি 500 লোক যায়। 500 বাচ্চা আছে আমাদের এখানে, সবাই পাইদল যেতে হয় হেঁটে। মাদ্রাসা আছে এখানে, গ্রেড আছে, আরও কিছু আছে, হ্যাঁ, 500 বাচ্চা। কালকে এখানে 3টা মেয়ে অ্যাক্সিডেন্ট, মানে সাইকেলে আসতে পড়লো মুখের পরে, তাতে একটা দাঁতি লেগেছে, একটা ঠোঁট কেটে গেছে, হ্যাঁ। আর আমরা কতদিন ভোগ করছি এখানে। একটা পেশেন্ট এখন একটা আছে, যেতে পারছে না, রাস্তা থেকে কেটে গেছে ওখানে, টোটোটা যেতে পারলে না এখানে। আমরা চেড়ে পাঠালাম এখান থেকে, হ্যাঁ। আর আমাদের কোনো এখানে হচ্ছে না, 4 বছর কোনো কাজই হচ্ছে না আমাদের এখান থেকে। এই পর্যন্ত একবার ইসলামপুর অব্দি এতটুকু জল, কি করে বাচ্চাগুলো স্কুলে যাবে বলো? কোনো বাচ্চা যেতে পারছে না, মাস্টাররা আসতে পারছে না গাড়ি নিয়ে। আপনারা জানিয়েছেন স্থানীয় প্রধানকে বলেছি যে আমাদের খুব সমস্যা, না হলে আমাদের কিছু মাল মেটাল দাও এখানে ফেলো, যে বাচ্চাদের যাওয়া আসা করবে। কোন দলের প্রধান? হ্যাঁ, কোন দলের প্রধান? এটা আমাদের তৃণমূল দলের টিএমসি। কি নাম? আয়সা খাতুন। কি বলছে ওনার বক্তব্য? কি হবে, আমাদের শিডিউল পাস হয়ে গেছে, হবে, রাস্তা হবে, একদিনের ব্যাপারে আস্তে আস্তে হবে। তো আমরা কি করব? জুলুম তো করতে পারি না কারোর উপরে। আমি মনে করছি এই কেসটা কৃষ্ণদার কাছে যাক, কৃষ্ণদা একবার তদন্ত করুক, যে গ্রামে ওদেরই নিদ্রে, ওদের পার্টিরই, টিএমসি পার্টিরই কি করেছে আমাদের গ্রামের কাজটা দেখা যাক একবার। আমি কৃষ্ণদাকে আপিল করছি যে রাস্তাটা একবার দেখা যাক, যে বলুক প্রধানকে, প্রধান কি করছে এত বছর থেকে, 4 বছর থেকে আমাদের রাস্তাটা কি করলে, আমাদের কত অসুবিধা। দেখো এখানে গাড়িটা নিয়ে কি করে নামবে বাড়ির সামনে, এখনই জল বাইরে কি করে নিয়ে নামবে বলো? তুমি দেখাও না, তুমি একটু বাচ্চাগুলো কি করে স্কুলে যাবে? নতুন যদুপুর যাচ্ছিলাম এখন। কি রকম রাস্তা? আরে প্রচুর খারাপ, মোটরসাইকেল পড়ে যাচ্ছে, যাওয়া যাচ্ছে না, এতলা পানি, এতলা জল, কিভাবে যাবে লোকের? গর্ত আছে, যাওয়া যাচ্ছে না, এতলা কত। কতদিনের সমস্যা এটা? মোটামুটি প্রায় 10 বছর থেকে এটা গর্ত আছে, 10 বছর থেকে রাস্তাটা এরকম হয়ে আছে, ঠিক করছে না। স্কুল কলেজ অসুস্থ রোগীদের নিয়ে যেতে অসুবিধা? প্রচুর অসুস্থ, এর থেকে আর মানে ঘটনা দেখো, তুমি দেখতে পাচ্ছেন পানি এত জল ধরে আছে, এত মানে নোংরা হয়ে আছে, কিভাবে মানুষ যাওয়া আসা করবে? এখনই এত জল, তাহলে বর্ষাতে কত জল হতে পারে? বর্ষাতে তো প্রচুর জল হয়, মানুষ যাওয়া যাচ্ছে না, গাড়ি না গাড়ি, কোনো মোটরসাইকেল পার করা যাবে না। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন? প্রচুর জানা আছে, সব জানা আছে, কিচ্ছু করছে না কেন রাস্তা? আবার আমরা কিভাবে বলবেন দাদা, বলেন? আমরা তো বলার কাজ বলছি, কিন্তু আমাদের করে না দিলে তো আমরা নিজে মনে করবো না। ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিলের পরদিনই ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পাল্টা মিছিল বাঁকুড়ায়। বাঁকুড়া জেলার ওন্দায় ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁধে গ্যাসের সিলিন্ডার এবং মাথায় উনুন নিয়ে অভিনব কায়দায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছিল। সেদিনের সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাডি, বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তবে সেদিন ওন্দা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খা উপস্থিত ছিলেন না। সেদিনের পর আজ একই জায়গায় আরেকটি পাল্টা মিছিলের আয়োজন করলেন ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেস, ছাত্র পরিষদ ও ওন্দা সোশ্যাল মিডিয়া। উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি ও ওন্দা বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরূপ কুমার খা, বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সন্দীপ বাউরি সহ একাধিক যুব নেতৃত্ব। একই জায়গায় একই ইস্যু নিয়ে একই দলের দুবার মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে বিরোধী শিবিরের তরফ থেকে। ওন্দার বিজেপি বিধায়ক অমর শাখা জানান, গতকাল তৃণমূলের ক্ষমতাশালী দল প্রতিবাদ মিছিল করে ক্ষমতা দেখিয়েছেন। আজ আবার তৃণমূলের বি টিম প্রাক্তন জেলা সভাপতির নেতৃত্বে ক্ষমতা দেখালেন। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সব রাজ্য 10 টাকা করে মূল্য কমিয়ে দিয়েছে, আপনিও কমিয়ে দেখান, তাহলে আর প্রতিবাদ মিছিলে সামিল হতে হবে না আপনার দল। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আছে। গতকাল ক্ষমতাসীন গোষ্ঠী ক্ষমতা দেখিয়েছে, আজ আবার তৃণমূলের বি টিম, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন জেলা সভাপতি আজ আবার
ক্ষমতা প্রদর্শন করছে। বিষয় কি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমরা বলতে চাই মাননীয় মমতা ব্যানার্জিকে, ভারতবর্ষের অধিকাংশ জায়গায় 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে। আপনারাও আপনাদের ম্যাডামকে বলে কমাবার ব্যবস্থা করুন, কারণ তৃণমূল তো আর কোনো দল নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা 24 প্রহরের পার্টির মতো। 24 প্রহরে যেমন 2-3টা দল আছে মানে ওই সভাকে সাফল্যমণ্ডিত করতে, তৃণমূল এখন ক্ষমতা প্রদর্শন 24 প্রহরের মাধ্যমে লেগেছে। আমরা বলবো যে আপনার দিদিকে বলুন পেট্রোল ডিজেলের দাম কমাতে, আমরা মোদিজিকে বলে ভাববো। অপরদিকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জানান, একদিন কেন 10 দিন মিছিল সংগঠিত হতে পারে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিজেপি আগে নিজের ঘর সামলাক, তারপর অন্যদের বিচার করতে আসবে। গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনাকে উস্কে দিয়ে জানান, ওন্দার বুকে আমি কাউকে লুটেপুটে খেতে দেব না। তবে বিষয় যাই হোক, গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়কে এড়িয়েই গেল তৃণমূল শিবির। আমি আগেই বলেছি, আমি সাংবাদিকদের উত্তর দিয়েছি যে আমাদের হয়তো একটা প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমাদের এটা লাগাতার প্রোগ্রাম। আজকে হয়তো ওঁদা তৃণমূল যুব কংগ্রেস, আগামীকাল হয়তো ওঁদা তৃণমূল ছাত্র পরিষদ আন্দোলন, আগামীকাল হয়তো তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস, তারপরের দিনে হয়তো আমাদের কৃষক সংগঠন, তারপরের দিনে হয়তো আমাদের সংখ্যালঘু সংগঠন, তারপরের দিনে হয়তো আমাদের শ্রমিক সংগঠন। আমাদের লাগাতার আন্দোলন। একটা আন্দোলন কখনো একদিনে হয় না, একটা আন্দোলন হচ্ছে লাগাতার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন। আপনারা মনে রাখবেন, সিঙ্গুরে আমরা যেদিন আন্দোলন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা নন্দীগ্রামে যেদিন আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা ফল পেয়েছিলাম 12 বছর পর 12 বছর পর 2014 সালে আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, এবং 2016 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, এবং সেই কৃষকের জমি গায়ের জোরে যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের জমি, অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দিয়েছিলেন। আপনারা তাৎপর্য আর একটা আন্দোলন 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ভোটটাকে লুট করছিলেন, তখন তিনি যুবকদের নিয়ে একটা আন্দোলন করেছিলেন কলকাতার রাজপথে। যে রাজপথে দাঁড়িয়ে তিনি আন্দোলন করেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট। আমাদের 13 জন যুবক পুলিশের গুলিতে মারা গেছিলেন। তার পরবর্তীকালে একটা আন্দোলনের রায় শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন বলেছিল যে প্রত্যেক ভোটারের কাছে একটা ছবি সম্বলিত একটা ভোটার কার্ড থাকবে। এই আন্দোলনটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন প্রফেসর, যে আমি থাকতে ওনার বুকে কাউকে লুট করে খেতে দেব না। কাদেরকে বোঝাতে চাইলেন? দেখুন, এটা সাধারণ মানুষের বক্তব্য, সেটা আমি তুলে ধরেছি। এছাড়া স্টেডিয়ামে আপনার নাম নেই, সোশ্যাল মিডিয়াতে আপনার অনেক কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন, সেটাও আপনি বললেন, এবং খেলা হলো আপনি আসেননি। দেখুন, খেলা কেউ করতেই পারে, সেটা কারো ব্যাপার না, কিন্তু আমি ফেসবুকে দেখছিলাম, সেটা আমি ব্যক্ত করি। এখন এবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহারে। কোচবিহারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মেলন আয়োজিত হলো আজ রবিবার দুপুরে কোচবিহার মরাপাড়া চৌপতি সংলগ্ন এলাকায় চিরানায় ভবনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী দিনে সংগঠনের রণকৌশল ঠিক করার পাশাপাশি নতুন করে কমিটি গঠন করার লক্ষ্যে এই সম্মেলন বলে জানা যায়। জানা গেছে, গত বেশ কয়েকদিন ধরেই কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এবং কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই সম্মেলন থেকে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বার্তা দেন নেতৃত্বরা, এমনটাই জানা গেছে। এই সাংগঠনিক সভার মধ্যে দিয়ে এখানে নতুন কমিটি করার মধ্যে দিয়ে আগামী লড়াই আন্দোলনকে সংগঠিত করার জন্য ওদের সমস্যা, দাবি প্রচুর, প্রচুর অধিকার রয়েছে যেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, এবং নতুন শিক্ষা আইন যাতে প্রতিষ্ঠিত হয়। নতুন শিক্ষা আইন যেটা হয়েছে, পাস হয়েছে, এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো চিন্তাভাবনা দেখা যাচ্ছে না। ছোটো একটা কমিটি হয়েছে, তার কোনো রিপোর্ট এখনো জমা পড়েনি, কিন্তু প্রাথমিক নতুন শিক্ষা আইনের প্রাথমিক পর্যায়ের যে দায়িত্বটা, সেটা এই কর্মী এবং সহায়িকাদের মধ্যে দিয়েই হবে, যেটা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তন ঘটবে, প্লাস এই যা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কর্মী এবং সহায়িকারা এই কাজে যুক্ত আছে, তাদের জীবনের মানের উন্নয়ন ঘটবে, শিশুদেরও শিক্ষার মানটা অনেক বাড়বে। সেটা আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব
বাস্তবায়ন হয় তার একটা রূপরেখা যাতে তৈরি করে যায়, তার জন্য আজকে সাংগঠনিক সভা এখানে ডাকা হয়েছে। 22 দফা দাবি নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই সংগঠন লড়াই করছে, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, সমস্ত সরকারের বিরুদ্ধেই আমাদের দাবি দেওয়া অধিকার নিয়ে এই লড়াই। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সবাই মিলে একটা মানে জনসভার মতো আলোচনা শুরু করা হচ্ছে এখানে। তো আমাদের প্রথম হলো, আমরা দীর্ঘদিন থেকে প্রায় 47 বছর থেকে কাজ করে যাচ্ছি। আমাদের অনারিয়াম খুবই সামান্য 8,250 টাকা, এতে আমাদের নিজেদের সংসার চলে না। তারপর এই টাকা দিয়ে আমাদের সেন্টারের খরচা করতে হয়, যার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের অনারিয়ামটা 21,000 টাকা করা হোক, হেল্পারদের 18,000 টাকা। কিন্তু সেই দাবি কোনো সরকারই আমাদের মেনে নিচ্ছে না, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার। তাই আমরা এখন মানে এইভাবে কীভাবে এগোবো তার তিন বছরের লক্ষ্য নিয়ে আমরা একটা সিদ্ধান্ত করতে যাচ্ছি যে কীভাবে আমাদের পরিকল্পনাটা তৈরি হবে। আন্দোলনের পরিকল্পনা, হ্যাঁ আন্দোলনের পরিকল্পনা কীভাবে, হ্যাঁ আন্দোলনের পরিকল্পনা কীভাবে হবে। অনারিয়াম ভাতা বেশি আছে, তার বাইরে কী দাবি আছে? দাবি আমাদের গ্র্যাজুইটি সাম্মানিক, তারপরে আমাদের স্থায়ীকরণ করুক এবং নতুন যে শিক্ষানীতি, এটা সেই নীতিটাকে আমাদের শিক্ষিকার মর্যাদা দেওয়া হোক, অবিলম্বে সেই নীতিটা চালু করে আমাদের শিক্ষিকার মর্যাদা দেওয়া হোক। আমরা এটা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি রাখি। আপনার কি নাম? লক্ষ্মীদের দত্ত। আপনাদের সংগঠনের নামটা কি? পশ্চিমবঙ্গ কর্মী এবং সহায়িকা কল্যাণ সমিতি। আপনি কি দায়িত্ব আছেন? এখন দায়িত্বটা আমাদের আবার নতুন করে তৈরি হবে, এতদিন তো সম্পাদিকা হিসেবেই ছিলাম। তুফান নাচ থেকে এসেছি। আমাদের তুফান নাচ 1-2 প্রজেক্ট। আমরা দীর্ঘ 4 মাস, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাস থেকে কোনো বিল পাচ্ছি না, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। স্যারের কাছে, ডিপিও স্যারের কাছেও বলা হয়েছিল, স্যার সবাইকে 7 দিন সময় নিয়েছিলেন, কিন্তু 7 দিন থেকে আমরা 1 মাস হয়ে গেছে তবু পাইনি। কোচবিহারে এসে শুনতে পেলাম যে ওনাদের বিলগুলো ওনাদের স্যার করে দিয়েছেন, ওনারা 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আমাদের বিল সম্পর্কে এখনও আমরা কিছু জানি না যে কী হবে। আর আজকে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি যে আমাদের চলতে তো হবে, এভাবে তো চলতে পারে না। আইসিডিএস চলতে পারে না। 47 বছরের একটা প্রজেক্ট, যারা বিল না পাওয়ার জন্য কি অসুবিধা হচ্ছে? বিল না পাওয়ার জন্য আমরা সেন্টারগুলো ঠিকঠাক চালাতে পারছি না। আমরা বিডিও সাহেবের তত্ত্বাবধানেই আমরা এখন মোটামুটি সেন্টারগুলো সচল রাখতে পেরেছি। না হলে আমরা 10 তারিখ থেকে কেন্দ্রগুলো বন্ধ করে দিতেই বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের দ্বারা তো আর সম্ভব না 4 মাস পর্যন্ত একটানা হচ্ছে সেন্টার চালানো। 8,200 টাকা অনারিয়াম পেয়ে আমাদের দ্বারা সম্ভব? 25,000 30,000 টাকা করে ডিম কিনে এনে সেন্টার চালানো, এটা আমরা অক্ষম ছিলাম। এখন কি চালু হয়েছে? হ্যাঁ, বিডিও সাহেবের তত্ত্বাবধানে হচ্ছে গিয়ে চালু করেছি, চলছে। আমরা হয়তো বিল পেয়ে গেলে বাকিগুলো মিটিয়ে দেবো, কিন্তু বিলটা যে ঠিক কবে পাবো। রেল স্টেশনে থাকা শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে শুরু হলো শিক্ষা শিবির। রেল স্টেশনগুলোতে শিশুদের অনেক সময় দেখা যায় নানা ধরনের অসামাজিক কাজের সাথে যুক্ত হতে। অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা বিভিন্নভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর এই অবস্থা থেকে শিশুদের বের করে নিয়ে আসতে পদক্ষেপ নিল মালদা টাউন জিআরপিএস ও রেলওয়ে চাইল্ড লাইন। মালদা টাউন স্টেশনে বিভিন্ন সময় চলে আসা শিশুদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্দেশ্যে শুরু হয়েছে বিশেষ শিক্ষা শিবির। এই বিশেষ শিক্ষা শিবির থেকে ওই শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি সামাজিক দিক দিয়ে এগিয়ে যাবার নানা পাঠ দেওয়া হয়। সপ্তাহে 2 দিন করে শনি ও রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই শিক্ষা শিবির। গান, গল্প, ছবি আঁকা এবং বিভিন্ন খেলার মাধ্যমে চলছে এই শিবিরের কাজকর্ম। প্ল্যাটফর্মে থাকা এই শিশুরা যাতে অসামাজিক কাজের সাথে যুক্ত না হয়, সর্বোপরি পাচার ও শিশু শ্রমিকের কাজের সাথে যুক্ত না হয়, সেই কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত এই সব শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় জন্যই এই শিবিরের আয়োজন। আজকের এই শিবিরের মূল আকর্ষণ ছিল ছবি আঁকা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 30 জন শিশু অংশগ্রহণ করে। তারা তাদের মনের ভাবনায় বিভিন্ন ছবি প্রদর্শন করে। মালদা টাউন জিআরপিএস এর মহিলা কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার ও রেলওয়ে চাইল্ড লাইনের কর্মীদের দ্বারা এই শিবির পরিচালিত হয়। এছাড়া বিশেষভাবে উপস্থিত ছিলেন মালদা টাউন জিআরপিএস এর আইসি মাননীয় শ্রী প্রশান্ত রায়, সেকেন্ড অফিসার অরুণাভ চক্রবর্তী ও রেলওয়ে চাইল্ড লাইন মালদার কোঅর্ডিনেটর শ্যামল মণ্ডল মহাশয়। হচ্ছে প্ল্যাটফর্মে যে সমস্ত বাচ্চারা থাকছে
সেই বাচ্চাদের একটা এডুকেশন দিয়ে তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা। কারণ এরা বিভিন্নভাবে সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ছে এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যাচ্ছে স্টেশনে থাকার ফলে। তো আমরা চাইছি আরপিএফ জিআরপির পক্ষ থেকে এবং জিআরপির পক্ষ থেকে বিশেষ করে যে এই বাচ্চাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, তারা যাতে সামাজিক অন্যান্যভাবে পিছিয়ে না যায়, সমাজের মূল স্রোতে যাতে ফিরে আসতে পারে, তার জন্য একটা এডুকেশন ক্যাম্পের মাধ্যম দিয়ে প্রাথমিক তাদের সাথে একটা শিক্ষা দিয়ে তারপরে আস্তে আস্তে স্কুল লাইফে তাদেরকে ফিরিয়ে আনার একটা ব্যবস্থা জিআরপির তরফ থেকে করা হচ্ছে আর কি। এটা সপ্তাহে আমরা 2 দিন আপাতত চলছে, আর শনিবার এবং রবিবার 11টা থেকে 1টা পর্যন্ত। এই সময়কালটাতে বাচ্চাদের সাথে বিভিন্ন ধরনের খেলা হয় এবং খেলার মাধ্যমে কিভাবে তারা শিখতে পারে এবং তাদের এডুকেশনটা কিভাবে তাদের মনের মধ্যে আসতে পারে তার একটা প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। এখানে পড়াশোনার সাথে সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যে একটা বাচ্চা কিভাবে তারা আস্তে আস্তে মানুষ হবে, কি তারা করবে, তাদের কি স্বাস্থ্য বিষয়টা কিভাবে তারা সুস্থ থাকতে পারে, বিভিন্নভাবে তাদের ওই হেলথ হাইজিন বিষয়টাও তাদের মধ্যে আনা হচ্ছে এবং তারা সামাজিকভাবে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য শিক্ষাকে মূল হাতিয়ার করে এবং বিভিন্ন খেলার ছলে, মানে স্কুলের মধ্যে চাপিয়ে দেওয়া সেই বিষয়টা নেই, খেলার মাধ্যম দিয়ে কীভাবে তারা আস্তে আস্তে বেড়ে উঠতে পারে তার জন্য একটা প্রচেষ্টা চলছে। রেলওয়ে চাইল্ড লাইন আমাদের মালদা টাউন রেলওয়ে স্টেশনের চত্বরে যে বাচ্চাগুলো ঘুরে বেড়ায়, যারা স্কুল পড়তে মানে সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমরা এখানে সপ্তাহে 1 দিন পড়াশোনা করাই। এটা প্রত্যেক শনিবার দিন করে, এটা গত 2 মাস ধরে চলছে আমাদের, এটা চলতে থাকবে। এটা আমাদের জিআরপি আছে, মালদা টাউন জিআরপিএস আছে, আর আমাদের সঙ্গে রেলওয়ে চাইল্ড লাইন আছে। রেলওয়ে চাইল্ড লাইন আমাদের হেল্প করছে, ওনারাও আসছে এখানে। এই যে বাচ্চাগুলো রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়ায়, যারা পড়ার সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমরা এখানে এসে পড়াই আর কি। উদ্দেশ্যটা হচ্ছে ওরা যেহেতু পড়াশোনাতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, ওদেরকে আমরা এখানে এসে বেসিক যে এডুকেশনটা করাই আর কি। শিক্ষাটা ওদেরকে মানে ভবিষ্যৎ যেন ওরা ভালো হয় আর কি, ওদের ভবিষ্যৎটা ভালো উজ্জ্বল হয়, ওটার জন্য আমরা আমাদের উদ্দেশ্য আর কি। জলের তরে ভাঙল কোচবিহারের তোরসা নদীর উপর থাকা ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো। বর্ষা আসার আগেই জলের তরে ভেঙে গেল কোচবিহার শহরের সাথে সুটকাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগ রক্ষাকারী তোরসা নদীর উপর অস্থায়ীভাবে নির্মিত বাঁশের সাঁকো। আজ ফাঁসিরঘাট এলাকার ওই সাঁকো ভেঙে যায়, ফলে শহরের সাথে যোগাযোগ করতে দীর্ঘ পথ ঘুরে ঘুঘুমারি হয়ে আসতে হয় ওই এলাকার বাসিন্দাদের। এই নিয়ে বহু মানুষকে সমস্যায় পড়তে হয়েছে বলে জানা গিয়েছে। তাদের অভিযোগ, বেশ কিছু বছর ধরে ফাঁসির ঘাটে তোরসা নদীর উপরে স্থায়ী সেতু নির্মাণের জন্য আন্দোলন করা হলেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই তাদের প্রত্যেক বছর নদীতে জল বৃদ্ধি পাওয়ার সময় এই সমস্যায় পড়তে হয়। বর্ষায় যখন নদীতে জল অনেক বেড়ে যায় তখন ফাঁসির ঘাটে নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হয়ে থাকে, কিন্তু বর্ষা শেষে নদীতে জল কমে আসলে বাঁশের সাঁকো তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়। হাঁটা পথে ছাড়াও সাইকেল, মোটরসাইকেল, এমনকি কখনো কখনো টোটো অথবা ছোট গাড়িও চলাচল করতে দেখা যায়। মূলত সকাল বিকেলের দিকে বিভিন্ন কাজে কোচবিহার শহরে আসা মানুষজনদের ভিড় করে ওই সাঁকো দিয়ে চলাচল করতে দেখা যায়। এদিন 7 সকালে অনেকেই সাঁকো দিয়ে পারাপার করতে এসে দেখেন জলের তোড়ে সেটি ভেঙে গিয়েছে, ফলে তাদের ফের ঘুরপথেই শহরে আসতে হয়। ফাঁসিরঘাট এলাকার এক বাসিন্দা বলেন, মূলত প্রত্যেক বছর বর্ষা শুরু হলে জল বেড়ে সাঁকো ভেঙে যায়, কিন্তু এবার বর্ষা শুরুর আগেই টানা বৃষ্টি হয়ে চলছে কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে, সেই কারণে নদীর জল বৃদ্ধি পেয়েছে। তবে এতটাও বাড়েনি যে এখনই নদীতে নৌকা নামানো সম্ভব হবে, তাই আরও কিছুদিন ঘুরপথেই সুটকাবাড়ি সংলগ্ন এলাকার মানুষদের যাতায়াত করতে হবে শহরের সঙ্গে যোগাযোগ করার জন্য। 8টা এইরকম টাইমে ভাঙছে, তা ওই নদীর জল বাড়াতে পানা থানার দিকে আসাতে ভাঙছে। এটা নিয়ে আমরা এখন ওই গাড়ি ভাড়া এখন আমাদের 20 টাকা নিয়ে ওই ব্রিজ দিয়ে আসতে হয়। আসার পরে আমরা এই ঘাট কিছু নিয়ে দীর্ঘদিন থেকে ভুগতেছি। অনেক কিছু এখানে ব্রিজ হয়, অনেক কিছু হয়, হওয়ার পরে একটাও হয় না। আর এই ঘাট নিয়ে আমরা যা অসুবিধায় পড়ছি ভাবা চলে না। এটা ভাঙার পরে এখন যে অসুবিধার একটা মানুষের মানে হয়েছে সেটা মানে বলা চলে না। মানুষ এখন খুব এমন লোকের আছে গাড়ি ভাড়ার টাকা নেই, সে বাড়িতে পড়ে আসে, ঘাটের জন্য যা পার হতে পারছে না। দিন হতে চললো, 4 দিন থেকে বৃষ্টি কম আসে, এই 2 দিন থেকে বৃষ্টিতে এমনভাবে আসলো মানে নদীর পানা থানা সমস্তগুলো আসে এটাকে ভাঙি চুরি দিয়ে চলে গেল। এখন তো খুব অসুবিধা আছে। এখন এখানে আসলাম, এসে দেখি ব্রিজটা তো এখন ভাঙা, এখন যেতে পারছি না। এখন ঘুঘুমারি হয়ে অনেক দূর ঘুরে যাওয়া আসা করতে হয়।
পয়সাগুলো খুব দরকার হয়। অনেকটাই ঘুরে যেতে হয় এখন, এখান থেকে কাছারি মোড়ে যায় চড়তে হবে, যা ওখান চড়ে আবার সুটকিয়া বাড়িতে নামতে হবে, যাওয়া আসা খুব দিক দেরি না গেলে মোটামুটি 3 কিলোমিটার আমার এদিকে যাওয়া আসা করলে আমার হাঁটে 3 কিলোমিটার হয়, আর গাড়ি দিয়ে গেলে তো মোটামুটি 6-7 কিলোমিটার হয়ে যায়। সরকারের কাছে এখন আবেদন করতেছি, এখন আমাদের এদিকে যাওয়া আসার যেটা সুবিধা হয় ওইটা করতে, এখন ব্রিজটা করতে আমাদের করলে খুব উপকার হতো। বিশাল মানে ওই দিকটা দিয়ে যে ঘুঘুমুড়ি হয়ে আমাদের ঘুরে আসছে না, অনেকটা দূর হয় রাস্তাটা, মানে কমসে কম আমরা আধা ঘন্টা সেফ পাই এইদিকে সিধা, মানে এইদিকে আসলে পরে এইদিকে সাঁকোটা ভাঙাতে আমাদের অনেক অসুবিধা হয়েছিল। ওই পার থেকে ঘুরে যাওয়ার পর এইদিকে আবার আসলাম, যদি বাদে হয়ে যাবো শর্টকাট রাস্তাতে এদিকে বাড়িতে আছে, এদিকে যাবো, ওখান থেকে আপনারা এখানে দাঁড়ায় আছেন, আমি দেখলাম দেখি সাঁকোটা কী অবস্থা। কুচবিহার শহরে যানজট সমস্যা মেটানো সহ একাধিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করল কুচবিহার পুরসভা। শহরকে যানজট মুক্ত করা সহ একাধিক বিষয় নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন কুচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ওই বৈঠকে কুচবিহার কোতোয়ালি থানার ট্রাফিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজ কুচবিহার শহরের জৈন ভবনে ওই আলোচনা হয়। কুচবিহার শহরের রাস্তায় মোটরসাইকেল, 4 চাকার গাড়ি যেমন যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয়, তেমনি ব্যবসায়ীদের একটা অংশ ফুটপাতের উপরে তাদের দোকান সাজিয়ে বসে যানজটের সমস্যার সৃষ্টি করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কুচবিহার শহরে পার্কিং জোন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই কুচবিহার কোতোয়ালি পুলিশের ট্রাফিক বিভাগ থেকে 19টি নতুন পার্কিং জোনের জন্য স্থান নির্দিষ্ট করে পুরসভার হাতে তুলে দিয়েছে। কিন্তু পুরসভা ওই 19টি ছাড়াও শহরের প্রায় সর্বত্র আরও বেশ কিছু পার্কিং জোন করার কথা ঘোষণা করেছে। ওই পার্কিং জোনগুলোতে রাস্তার উপরে রাখা যানবাহন সরিয়ে নিতে পারলে একদিকে শহর যেমন যানজট মুক্ত হবে, তেমনি পুরসভার আয় বৃদ্ধি পাবে বলেও জানা গিয়েছে। এছাড়াও এদিন শহরের মধ্যে থাকা বিভিন্ন বাজারের পরিকাঠামোগত সমস্যা, পুরসভার নিয়ন্ত্রণে থাকা দোকানগুলোর ভাড়া বৃদ্ধি, ফুটপাত দখলমুক্ত করা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এদিন ব্যবসায়ীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পার্কিং জোন, ফুটপাত দখলমুক্ত সহ বেশ কিছু বিষয় এদিনের আলোচনায় উঠে এসেছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব এসেছে। সমস্ত বিষয় নিয়ে পুরসভার আধিকারিকদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা বলেন, এদিন আলোচনা সভায় বেশ কিছু সমস্যার কথা আমরা তুলে ধরতে পেরেছি। পুরসভার চেয়ারম্যানকে প্রস্তাব দেওয়া হয়েছে শহরের সমস্ত বাজার পরিদর্শন করে সেগুলোর হাল ফেরানোর ব্যবস্থা করার জন্য। পরবর্তীতে আরও যাতে এ ধরনের আলোচনা করা সম্ভব হয়, ব্যবসায়ীরা যাতে তাদের সমস্যার কথা তুলে ধরতে সক্ষম হয়, সেই জন্য আমরা আবেদন জানাবো। আজকে কুচবিহার পৌরসভার উদ্যোগে কুচবিহার ব্যবসায়ী সমিতি এবং সম্মানীয় ব্যবসায়ী বন্ধুদের নিয়ে, তার সাথে আমাদের আধিকারিক যারা আছে তারা এবং এসডিও সাহেব, ফায়ার ব্রিগেডের আধিকারিক রঞ্জন বাবু এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, তিনিও আমাদের পাশে আছেন। সবাই মিলে একটা দীর্ঘ সময় আলোচনা হলো, কারণ দীর্ঘদিনের বহু সমস্যা জমে রয়েছে কুচবিহার শহরে। যানজট সমস্যা, জল নিকাশি সমস্যা, পানীয় জলের সমস্যা, ভবানীগঞ্জ বাজারের মানে একটা চতুর্গৃহ হয়ে রয়েছে, তার একটা বড় সমস্যা। এই সমস্ত কিছু নিয়ে একটা বিস্তারিত আলোচনা হলো। পরবর্তী সময়ে আমরা আরও আলোচনা করব। ব্যবসায়ী সংক্রান্ত ব্যাপারে আমরা ব্যবসায়ীদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। এবং অনেক প্রস্তাব এসছে, অনেক আলোচনা হয়েছে। আমাদের প্রস্তাব, আমাদের যে এজেন্ডাগুলো ছিল আমি একবার বলে শোনাচ্ছি। শহরের বুকে পার্কিং জোন সংক্রান্ত আলোচনা এবং যানজট যে সমস্যা আছে সেই যানজট সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা, ফুটপাত দখলমুক্ত সংক্রান্ত আলোচনা, প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার বিষয়ে আলোচনা এবং ট্রেড লাইসেন্স নবীকরণ সংক্রান্ত আলোচনা, প্রতিটি দোকানের বীমা সংক্রান্ত আলোচনা, দোকান ঘরের সামনে অস্থায়ী নির্মাণ অপসারণ সংক্রান্ত আলোচনা, দোকান ঘরের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আলোচনা। অর্থাৎ মানে জন্মের পর থেকে, মানে স্টলগুলো, সরকারি স্টলগুলো, পৌরসভার স্টলগুলো তৈরির পর থেকে যে 3 বছর পর পর ভাড়া বৃদ্ধির কথা ছিল, 30, 35, 40 বছরও সে ভাড়া বৃদ্ধি হয়নি, সে ব্যাপারে আলোচনা হয়েছে।
এবং শহরের বুকে অনেক নতুন নতুন ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে, সেই ফ্ল্যাট বাড়িগুলো বিক্রিও হয়েছে কিন্তু মিউটেশন হয়নি। 5 বছর 7 বছর 10 বছর মিউটেশন হয়নি, যাতে সেই মিউটেশনগুলো তাড়াতাড়ি করা যায়। আরও বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আলোচনা হয়েছে এবং এই আলোচনা আমরা এখন আমার অফিসে বসে আমাদের আধিকারিকদের নিয়ে এগুলো আলোচনা করব এবং পরবর্তী সমিতিকে ডেকে আমরা ছোট করে এই যে সিদ্ধান্তগুলো এগুলি পাকাপাকি করব। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং খুব ভালো আলোচনা হয়েছে। এই আলোচনাগুলো যা হয়েছে যদি সব ঠিকঠাকভাবে আমরা করতে পারি তাহলে শহরে যে যানজট সমস্যা, শহরে যে অটো টোটোর সমস্যা, শহরে যে পানীয় জলের সমস্যা, ভবানীগঞ্জ বাজারে যে টয়লেট বাথরুমের সমস্যা এবং যে ফায়ার ব্রিগেডের জন্য আন্ডারগ্রাউন্ড জলের সমস্যা, এই সমস্যাগুলো মিটে যাবে এবং যে ছাদের চাদর ভেঙে পড়ে এই চাদর ভাঙা পড়াটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা পিডব্লিউডিকে দিয়ে আমরা প্রত্যেকটি বিল্ডিং, পুরোনো দিনের বিল্ডিং, আমরা ওর স্বাস্থ্য পরীক্ষা করাবো, হেলথ পরীক্ষা করাবো। সুতরাং এই হেলথ পরীক্ষা করার পরে কোন কোন বিল্ডিংগুলো মানে উপযুক্ত রয়েছে আর কোন কোন বিল্ডিংগুলো উপযুক্ত নেই ব্যবহারের, সেগুলো আমরা চিহ্নিত করব। এভাবেই আমরা একটু সময় লাগলো আমরা শহরটাকে আমরা একটা সুন্দর শহরে পরিণত করতে চাই, যানযুক্ত মুক্ত একটা শহরে পরিণত করতে চাই। যে যে সমস্যাগুলো আছে মানুষের কাছ থেকে আসছে, নাগরিকদের কাছ থেকে আসছে, ব্যবসায়ী সমিতির কাছ থেকে আসছে, বিভিন্ন সংগঠনের কাছ থেকে আসছে, সেই সমস্যাগুলো আমরা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। আগে পুরনো আমাদের 8টা পার্কিং জোন ছিল, ইতিমধ্যেই পুলিশের ট্রাফিক থেকে আমাদের আরও 19টা পার্কিং জোন তারা আমাদের তালিকা দিয়েছে, কিন্তু আমরা ওইটা করব নির্দিষ্ট, কিন্তু সারা পৌরসভা এলাকায় আমাদের পার্কিং জোন হিসাবে ঘোষণা করা হবে। কারণ শহরের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে রাস্তার পর গাড়ি ঘোড়া রাখার একটা অভ্যাস রয়েছে। তারা যদি কন্ট্রোলে থাকে, তারা যদি রাস্তার সাইডে রাখে এবং তারাও যাতে নির্দিষ্ট যে ভাড়াটা হবে সেই ভাড়াটা যাতে দিয়ে দেয়, রেভিনিউটা দিয়ে দেয় পৌরসভার। কারণ পৌরসভাকে পরিষেবা দিতে গেলে আয়েরও প্রয়োজন রয়েছে। একদিকটা আয় যেমন বাড়বে তেমনি পরিষেবাটা দিতে আমাদের সুবিধা হবে, কারণ পরিষেবা দিতে এখন কস্টিংটা অনেক গুণ বেড়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা এবং এই সমস্ত সহযোগিতা যদি না পাই তাহলে কিন্তু করা খুব অসম্ভব ব্যাপার পর্যন্ত গেছে। যেটা এদিকে আপনার ঘড়ি মোড় থেকে দাসবাজার চৌকি থেকে ওপাশে ওটা বাদুর বাগান চৌকি পর্যন্ত গেছে। এই রাস্তাগুলো এই রাস্তাগুলোতে আমরা রাস্তা আকারও বসতে দেবো না। এই রাস্তাগুলোতে আমরা যে শেড করে বাড়িয়ে রাস্তার মধ্যে দোকান বাড়ানো, আমরা এটাও আলোচনা করেছি এবং ব্যবসায়ীরা নাগরিকরা সম্মত হয়েছে। যার যার ব্যবসা তার তার স্টলের মধ্যে হবে। এটা যদি হয় তাহলে যানজট একেবারেই থাকবে না। খোলামেলা কুচবিহার শহরের রাজার শহর, রাজনগরের যে রাস্তাঘাট, যে চড়া রাস্তা মহারাজারা করে গেছে, তার ফলটা এই এখনকার নাগরিকরা ভোগ করতে পারবে। আজকে কুচবিহার পৌরসভার পক্ষ থেকে একটি প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। প্রথমেই আমি এই ধরনের সভা আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনেও এই ধরনের সভা আরও ওনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। তবে এই সভাতে যে সমস্ত কিছু জিনিস উঠে এসছে, পার্কিং জোন, জঞ্জাট ছাড়ানো, তারপরে বাজারের বেহাল দশা, কিছু ট্যাক্স বাড়ানো বা এইসব বাড়ানো, তো আমাদের সাথে একটা কথাবার্তা হয়েছে। আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি, বলছি বাজারে এসে সরেজমিনে, শুধু ভবানীগঞ্জ বাজার নয়, নতুন বাজার, দেশবন্ধু মার্কেট, চিলারায় বাজার, জামাই বাজার, সমস্ত বাজারেরই বেহাল দশা। কোথাও চাই খসে পড়ছে, কোথাও শৌচাগার নেই, বিভিন্ন ধরনের অসুবিধা আছে। আমরা তার জন্য ওনাকে বলেছি আপনি আসুন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এসে সরেজমিনে আগে সেই সমস্ত জিনিসগুলো দেখুন, দেখার পরে সেগুলো সংস্কার হোক, তারপরে ভাড়া বাড়ানো
বা ট্যাক্স বাড়ানো, সেগুলো নিয়ে আমরা পরে আপনার সাথে কথা বলবো। আগে যে সমস্ত পরিষেবাগুলো খুবই প্রয়োজন, ক্রেতা বিক্রেতা উভয়ই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আগে সংস্কার হওয়া প্রয়োজন, তারপরে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা ওনার সাথে আলোচনা করব। এইভাবে ওনার সাথে একটা কথাবার্তা আজকে হয়েছে এবং খুব ভালো পরিবেশের মধ্যে কথা হয়েছে, এবং আমি আশা করব আগামী দিনেও এই ধরনের প্রশাসনিক বৈঠক হবে, যাতে ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথাগুলো তুলে ধরতে পারবে। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় শিলিগুড়ি চলো অভিযানের ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় শিলিগুড়ি চলো অভিযানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন কোচবিহারে একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। এদিন সাংবাদিক সম্মেলন ছাড়াও তারা তাদের বিভিন্ন পোস্টার প্রকাশ করেন। এদিন সংগঠনের পক্ষ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের পক্ষ থেকে তিস্তা দে, সুরেন্দু কার্জি, শুভঙ্কর চন্দ, সুদীপ তালুকদার, অলোক দাস জেলা সহ সভাপতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। জানা গিয়েছে রাজ্য জুড়ে যে নারী নির্যাতন, ধর্ষণ সহ একাধিক দাবি নিয়ে তারা আগামী 17 মে সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দেবে। এরপর 19 মে শিলিগুড়ি অভিযানে ডাক দেন সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা জানান আগামী 19 মে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জমায়েত করবে কর্মীরা। বেকারদের কর্মসংস্থানের দাবি জানিয়েছে এদিনের এই সংগঠন। এছাড়াও কলেজগুলোকে দলীয় রাজনীতির আখড়া থেকে মুক্ত করার দাবি জানান তারা। এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যেটা হলো যে আগামী 17 তারিখ আমাদের জেলা ডিএম অফিসে ডেপুটেশন আছে। এই ডেপুটেশনের বিষয়ে যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের মধ্যে যে পরিস্থিতি, নারী সুরক্ষা থেকে শুরু করে মানুষের অধিকার এবং দুর্নীতির যে একটা পরিবেশ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দেবো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে। এবং আগামী 19 তারিখ শিলিগুড়ি চলো অভিযান আছে। শিলিগুড়ি চলের অভিযানও সেই একই উদ্দেশ্যে, এবং সেখানে শিলিগুড়িতে যে এসডিও অফিস আছে সেখানে আমরা ডেপুটেশন দেব। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে একটা কঠিন এবং ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় আজকে ধর্ষণ একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে বেকারদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বারবার বলেছেন ডবল চাকরি হবে, ডবল কর্মসংস্থান হবে, কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পারলাম ডবল চাকরি তো দূরের কথা, আমাদের যে সমস্ত বাংলার বেকার ভাই বোনেরা রয়েছে তারা কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। কেউ গুজরাট, কেউ হরিয়ানা, কেউ ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা পাড়ি দিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ একটা লেবার সাপ্লায়ার্স কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যে সময় ভাবা হতো যে আজকে পশ্চিমবঙ্গ যা ভাবে ভারতবর্ষ কাল তা ভাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি সেটা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাসের বাদের আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। 20 টাকার চুন্নু খাওয়াবে তো সবাইকে সন্তুষ্ট রাখবে, এই করে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আছে। তো এই সুশাসন আনার লক্ষ্যে এবং সুশাসন প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাঁসখালি থেকে ময়নাগুড়ি আমরা সর্বত্রই ধর্ষিতাদের আজ কান্না শুনি। আজকে ধর্ষিতা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় কোথাও না কোথাও হয়ে চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যখনই জবাব চাওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন এগুলো সাজানো ঘটনা। পার্ক স্ট্রিট কাণ্ডে আমরা দেখেছি, তখনও উনি বলেছিলেন এগুলো সাজানো ঘটনা। হাঁসখালির কাণ্ডেও বলেছেন যে এটা লাভ অ্যাফেয়ার্স। উনি বিভিন্নভাবে একটা ধর্মীয় সম্প্রদায়কে আড়াল করবার জন্য দিনের পর দিন কিন্তু এই প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো প্রথমে প্রেসের সব বন্ধুকে আজকের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। উপস্থিত বিভাগ সহ সংযোজক মাননীয় শুভঙ্কর চন্দ্র মহাশয়, এখানে উপস্থিত জেলার সহপ্রমুখ অলোক দাস, উপস্থিত বঙ্গ বিদ্যার্থী প্রমুখ শুভেন্দু কার্জি মহাশয়। আজকে মূলত 4টি বিষয় নিয়ে এই প্রেস কনফারেন্স। বিষয়গুলো শুভেন্দু তাকে রাখার জন্য আমি অনুরোধ করছি। আবারও কালিয়াচক থেকে উদ্ধার হলো 11টি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
মালদার কালিয়াচকের বিস্ফোরণের পরেই তাজা বোমা উদ্ধার হচ্ছে মালদার বিভিন্ন জায়গা থেকে। এদিন কালিয়াচকের ব্রহ্মোত্তর গ্রামে আমবাগান থেকে উদ্ধার হলো 11টি তাজা বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে এদিন সকালে আমবাগানের জঙ্গলে মুখবন্ধ জারের ভেতর রাখা ছিল বোমাগুলি। গ্রামবাসীরা প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ এসে বম্ব স্কোয়াডকে খবর দেয়। এরপর বম্ব স্কোয়াড এসে 4 থেকে 11টি কৌটো বোমা উদ্ধার করে দমকল বাহিনীর উপস্থিতিতে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে সেই ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। এখানে বোম রাখা হয়েছে, এর জন্য দেখতে আসলাম। কোন গ্রাম এটা? ব্রহ্মোত্তর মুড়িমালপাড়া, এই তো বাগানে এখানে। আমবাগানে? হ্যাঁ। কতগুলো বোম? এটা বলতে পারে, তবু অনুমানিক কিছু ওরা বলছে, ওরা জানি না, এখনো হয়নি। পুলিশ প্রশাসন তদন্ত করছে। এটা মনে করছো কার একবার এই যে কোনো লোক লেখা যে নেতা ফেতাগুলো কার একবার বলছি, তোমরা কি আতঙ্কে আছো? আতঙ্কে গ্রামে একটা বোম লেগে, এটা ভয়ের বিষয়। কখন কি হয়ে যাবে বলা যাচ্ছে না। এই নিয়ে গ্রামের সব লোকই একটু মাথা নত হয়ে আছে, চিন্তিত আছে। এ বলে এখন তো কোনো পাওয়া যায়নি, তবে পুলিশ প্রশাসনকে তদন্ত চাই আমরা, যাতে এটা সমস্যার সমাধান করতে পারি। আমার নাম এখানে বোমের একটা সন্ধান পেয়েছে, ওই জন্য পুলিশ প্রশাসন এসছে এখানে। কিসে পাওয়া গেছে বোম? এটা জারে। কোথায় জারটা? কোথায় আছে জারটা? ওই বাগানের ওই একটু জঙ্গলের ভিতরে। মানে কারা রেখেছে কিছু জানা গেছে? না, এ পর্যন্ত কিছু জানে। পুলিশ এসছে, ওরা দেখছে, ওরা কি করছে, ওরাই সব জানে। কোন গ্রাম এটা? এটা হচ্ছে আমার গ্রামের রাস্তা না, জামাগড়া রাস্তা, ব্রহ্মোত্তরের পাশেই রাখা আছে। না, আপনারা কি আতঙ্ক আছেন? তারপরে আতঙ্ক বলতে আতঙ্ক তো হতেই হবে, আতঙ্ক হতেই হবে তো। কেন বলতে, যে বোম পিস্তল এগুলো থাকে তো আতঙ্ক হতে হবে না। কি চাইছেন আপনারা? আমরা ভালো হতে চাইছি, যে ভালো হয়ে যায় সবাই, এটাই চাইছি। কালিয়াচকের কথা বলতে হবে না, কালিয়াচক কিসের জন্য হচ্ছে ওটা কালিয়াচকের লোক বলতে হবে, ওটা আমি বলতে হবে। থানা হলো কালিয়াচক, কিন্তু আমাদের কালিয়াচকের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা শুনিও নি, এতদিনে 35 বছর বাস করছি তো কোনোদিন আমরা দেখিনি। আজকে কি শুনতে পেলেন? আজকে শুনছি কি বোম গাড়া আছে। কোথায়? বাগানে। বাড়ি নিয়ে শুনছি কি বাগানে বোম গাড়া আছে, এই শুনছি। আপনারা কি আতঙ্ক আছেন? না, আতঙ্ক মানে আতঙ্ক ভয়। ও ভয়, হ্যাঁ, তো আমরা তো ভয় লাগছে, আমরা তো ভয় করছি যে আমরা কি করে এখানে বাস করব। আমরাকে ভয় লাগছে না এই জিনিসটা যে করছে, তো আমরাকে ভয় লাগছে। রাজবিরেত আমাদের বাচ্চা কাচ্চা বাড়বে, আমরা মেয়ে ছেলে বাড়াবো, তো আমরাকে ভয় লাগছে না। কারা রাখতে পারে কি মনে হচ্ছে? কারা রাখতে পারে বোমটা কি মনে হচ্ছে? এটা আমি বলতে পারবো না। আমরা কি চাইছেন? তখন আমরা তো রাত্রে ঘুমিয়ে আসি। কি চাইছেন আপনি? আমরা ভালো চাই। আর আমরা কি চাই? ভালো চাই। পুলিশ এসছে এখানে? হ্যাঁ, পুলিশ এসছে। গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ও আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত এক। একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি ও আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত এক লরি চালক। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর 5টা নাগাদ মালদা থানার অন্তর্গত পুরাতন মালদা নারায়ণপুর মিশন রোডে 34 নম্বর জাতীয় সড়কে। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর দমকল এসে দমকল বাহিনী ওই লরি চালককে ক্রেন দিয়ে বের করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে এদিন সকালে বেআইনিভাবে উল্টো দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি 12 চাকা লরি সামনের দিক থেকে আসা একটি লরি মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে গুরুতর জখম হন সামনের দিক থেকে আসা লরির ড্রাইভার। দীর্ঘক্ষণ গাড়ির ড্রাইভার গাড়ির কেবিনে চাপা পড়ে থাকেন। এই ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন দুর্ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরেও আহত গাড়ি চালককে বের করতে ব্যর্থ হন তারা। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা। তাদের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় আহত লরি চালককে। তবে দুটি লরি সংঘর্ষের ফলে গ্যাসের সিলিন্ডারগুলো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটে পড়ে। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার লিক হয়ে পড়লে গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ পাশেই ছিল একটি পেট্রোল পাম্প। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে মালদা থানার পুলিশ প্রশাসন এবং দমকল কর্মীরা 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলে ভিড়তে দেওয়া হয়নি, যার ফলে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত লরি চালকের নাম নীরেন দাস, বয়স আনুমানিক 55 বছর। তার বাড়ি পুরাতন মালদা থানার অন্তর্গত মির্জাপুর এলাকায়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আর সকালবেলা ভোরবেলার দিকে 5টার দিকে নাগাদ, 5:30 5টার দিকে নাগাদ ওই থেকে গ্যাস গাড়িটা আসছিল, ঠিক আছে। আর এই 12 চাকাটা এদিক দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এই কোনো কারণে আমার মনে হচ্ছে কি গ্যাস এই গাড়িটা, এই 12 চাকাটা এই ঘুমের ঘরে ছিল,
ঘুমের ঘরে এই গাড়িটা গ্যাস গাড়িটা রং লাইট দিয়ে আসছিলো, আসার পরে কি হলো, বড় চাকাটা মারলো, গ্যাস গাড়িটা উল্টে গেল। খবর ড্রাইভারকে নিয়ে গেছে হসপিটালে, আপাতত ড্রাইভার ঠিক আছে। 12 চাকার ড্রাইভারটাকে পাওয়া যাচ্ছে না, 12 চাকার ড্রাইভারটা মনে হয় পালিয়ে গেছে, ঠিক আছে। আর গ্যাস গাড়ির ড্রাইভারটা আপাতত হসপিটালে নিয়ে যাওয়া। ঘটনা এই ঘটার সময় 5:30টার দিকে ঘটনা হয়েছে, ততক্ষণে তো কেউ ছিল না। ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড আসার পরে অফিসাররা এসেছে, তারপরে টোলের লোকরা এসেছে, রাস্তার লোকরা আসার পরে তারপরে ড্রাইভারকে বার করা হয়েছে। ড্রাইভারকে বার করা হওয়ার পরে ড্রাইভারকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এখন অফিসাররা রয়েছে, এখন সবই কাজগুলো করছে। আহত একজন হয়েছে। হ্যাঁ, সামনে দাঁড়িয়ে রয়েছে আপনার। ওটা রং রুটে ছিল নাকি? না, 12 চাকা ছিল, গ্যাস গাড়িটা রং রুটে ছিল। গ্যাস গাড়িটাই রং রুটে ছিল, গ্যাস গাড়িটা আসছিল। 12 চাকার ড্রাইভারটা আমার মনে হয় যত সম্ভব ঘুমের ঘরে ছিল। আচ্ছা, ঘুমের ঘরে ছিল বলে গ্যাস গাড়িটার সঙ্গে দুর্ঘটনা হয়ে গেল। গ্যাস গাড়িটাকে মারলো, গ্যাস গাড়িটা পুরো পাল্টি হয়ে গেল। পাল্টি হয়ে যাওয়ার পরে ড্রাইভার খুব ঘায়েল হয়ে গেছে। ঘায়েল হয়ে যাওয়ার পরে ওকে অনেকক্ষণের পরে বার করা হয়েছে। বার করার পরে ট্রিটমেন্টে এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, যে কোনো একটা দুর্ঘটনা ঘটার চান্স ছিল, কিন্তু ফায়ার ব্রিগেডের লোকরা এসে সব সেফটি করে দিয়েছে। আশেপাশের লোকজনকে আসতে বারণ করেছে। ফায়ার ব্রিগেডের লোকরা এসে চারিদিক দিয়ে দড়ি দিয়ে ঘিরে দিয়েছিল। ঘিরে দেওয়ার পরে কাউকে এখানটায় ঢোকা অ্যালাউ ছিল, ঠিক আছে। ড্রাইভারকে বার করার তাড়াতাড়ি খুব ব্যবস্থা করো, ঠিক আছে। ট্রেন গাড়ি আসতে মিনিমাম 8 ঘন্টা 1.5 ঘন্টার সময় লেগে গেছে আপনার। ড্রাইভারটাকে যা করে হোক বেঁচে গেছে ড্রাইভারটা, এই সৌভাগ্য, ঠিক আছে। আর কোনো দুর্ঘটনা ঘটেনি, এটা খুব মানে ভালো লেগেছে। ফায়ার ব্রিগেডের লোকরা এসে খুব তাড়াতাড়ি মানে কুইক সার্ভিস। অ্যাক্সিডেন্ট হয়েছে 10 মিনিট পরেই ফায়ার ব্রিগেডের লোক। ঠিক আছে। আমরা যখন এলাম তখন দেখছি ওই যে ড্রাইভার আছে, ড্রাইভার আপনার পা আটকে রয়েছে, ওর মধ্যে কেবিনের মধ্যে রয়েছে, বুঝলেন। এবারে ওকে তখন আমরা এবার রেস্কিউ করা হলো, আপনার অ্যাম্বুলেন্সে রেকার এলো, রেকার আসার পরে ওকে ইয়ে করা, আমরা সবাই মিলে ওকে বার করে রেস্কিউ করা। সেটা তো আমরা ওই সময় তো আমরা কিছু বলতে পারছি না। গ্যাস লোডের আমাদের কল পেয়েছি, আমরা এসে রেস্কিউ করেছি। দ্যাটস আওয়ার ডিউটি। আমরা আমাদের ডিউটি পালন করেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয় 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।